আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের একটি কমন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস এই রাইবোজোম নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা রাইবোজোম কি অথবা হোয়াট ইজ রাইবোজোম আমরা যদি প্রশ্নটা করি, সেক্ষেত্রে এর অ্যান্সারটা আসলে কী দিব। তো সেক্ষেত্রে আমি যদি বলতে চাই, রাইবোজোম হলো এক ধরনের গোলাকার বা ডিম্বাকার কোষীয় অঙ্গাণু, যা প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত। এরা সাধারণত দেখা যায় যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিওলাসে যুক্ত অবস্থায় থাকে এবং সাইটোপ্লাজমে মুক্ত অবস্থায় অবস্থান করে। আমি সংজ্ঞাটি আবারও বলি, রাইবোজোম হলো গোলাকার বা ডিম্বাকার কোষীয় অঙ্গাণু, যা প্রোটিন সংশ্লেষণের সাথে জড়িত এবং এরা সাধারণত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং নিউক্লিওলাসের গায়ে যুক্ত অবস্থায় থাকে, কিন্তু সাইটোপ্লাজমে এরা সবসময় মুক্ত অবস্থায় থাকে। এখন যদি আমি এই রাইবোজোমের কিছু ইতিহাস বা কিছু এর যে হিস্ট্রিগুলো রয়েছে, এখান থেকে দু একটি তথ্য আমাদের অবশ্যই জেনে নিতে হবে। সেক্ষেত্রে আমি বলতে চাই যে এটি 1954 সালে বিজ্ঞানী আলবার্ট ক্লোড সর্বপ্রথম এই রাইবোজোম আবিষ্কার করে এবং তিনি এর নাম দিয়েছিলেন মাইক্রোসোম। তো এই মাইক্রোসোমকে পরবর্তীতে 1958 সালে বিজ্ঞানী, আমি যদি বলি যে বিজ্ঞানী রবার্টস, এক্ষেত্রে 1958 সালে বিজ্ঞানী রবার্টস এর নাম দিয়েছিলেন রাইবোজোম। তো যাই হোক, এই তখন থেকেই এই রাইবোজোম শব্দটি কিন্তু প্রচলিত হয়ে আসছে এবং বর্তমান সময়ে কিন্তু আমাদের যে সকল একাদশ, দ্বাদশ এবং নবম দশম শ্রেণীর যে সিলেবাসগুলো রয়েছে, সেখানে কিন্তু রাইবোজোম একটি উল্লেখযোগ্য টপিকস হিসাবে পরিগণিত হয়েছে। এখন আমরা যদি এখানে দেখি যে রাইবোজোম সাধারণত, এই রাইবোজোমের যদি আমরা গঠনকে বর্ণনা করি, এর গঠনকে বর্ণনা করতে গেলে এর গঠনকে দুভাগে আমরা বর্ণনা করতে পারবো। একটি হলো ভৌত গঠন এবং অপরটি রাসায়নিক গঠন। তো এখন আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে ভৌত গঠনটা আসলে কি। তো এটা একটু সিম্পল একটা বিষয়, যে ভৌত গঠন মানে যে বাহ্যিকভাবে যে কোনোভাবে, অর্থাৎ যদি সেটা মাইক্রোস্কোপ হোক বা যে কোনোভাবে ইলেকট্রনিক মাইক্রোস্কোপ হোক, দেখে যদি সেটাকে আইডেন্টিফাই করা যায়, তার যদি এক্সপ্লেন করা যায়, সেটাই হলো ভৌত গঠন। তো আমরা এখানে ভৌত গঠন বলতে শেপ সাইজগুলো কেমন, সেই বিষয়গুলোই আমরা এর মধ্যে ইনক্লুড করব। তো এখন এই রাইবোজোমগুলো কিন্তু সাধারণত দেখা যায় যে দুই ধরনের হয়ে থাকে। একটি হলো 70S এবং অপরটি 80S। তো এই এস এর মিনিং কিন্তু আমরা যদি বলি, এস হচ্ছে এখানে রাইবোজোমের সাধারণত একককে বলা হচ্ছে এস। তো এই এস মানে হচ্ছে আমরা যেটা বলবো সেটা হলো ভেদবার্গ। এই ভেদবার্গ কিন্তু লিখতে গেলে আবার প্রথমে বড় হাতের একটি এস আসবে। এই বানানটি কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে এমসিকিউ এর জন্য। তো এখন আমরা এই সাধারণত রাইবোজোমকে যে ভাঙলে আমরা দুই ধরনের রাইবোজোম পাবো, একটি হলো 70S এবং অপরটি 80S। এই 70Sকে কিন্তু আবার দুটো অংশে ভাগ করা যায়, অর্থাৎ 70S এর দুইটা উপ একক রয়েছে। তো এর মধ্যে যদি আমরা বলি, একটি হচ্ছে 50S এবং অপরটি 30S। এবং 80Sকে ভাঙলেও কিন্তু আবার দুইটা উপ একক পাবো, একটি 60S এবং অপরটি 40S। এবং এই রাইবোজোম কিন্তু সাধারণত দেখা যায় সজীব সকল কোষে অবস্থান করে এবং দেখা যায় এরা সাধারণত প্রকৃত কোষে এই 70S এবং 80S এই দুটোই কিন্তু প্রকৃত কোষে অবস্থান করে এবং অপরদিকে দেখা যাচ্ছে যে আদি কোষে শুধুমাত্র 70S রাইবোজোমটা পাওয়া যায়। এছাড়াও রাইবোজোম কিন্তু বিভিন্ন কোষ ভেদে এর সংখ্যা কম বেশি হতে পারে। তো আমি এক্সাম্পল হিসাবে যদি বলি যে ইকোলাইয়ে যদি আমরা দেখি, এই ইকোলাইয়ে দেখা যায় যে ইকোলাইয়ে কিন্তু প্রায় 1300 থেকে প্রায় 2000 রাইবোজোম রয়েছে। এখন আমরা চলে যাই বেসিক্যালি যে এই রাইবোজোমগুলো সাধারণত যে এই দুইটা 70S এবং 80Sকে যে দুইটা উপএককে ভাগ করা হয়েছে প্রত্যেকটারই। তো সেক্ষেত্রে আমরা যদি এখন চিত্রে দেখি, সেক্ষেত্রে এই নিচের যে অংশটি রয়েছে, অর্থাৎ এটা কিন্তু 60S রাইবোজোম বা মানে উপএকক রাইবোজোম। এই অংশটির উপরে কিন্তু একটি টুপি আকৃতির বা হ্যাট আকৃতির 40S রাইবোজোমটা অবস্থান করে এবং এই দুইটা অংশের মাঝে দেখা যাচ্ছে একটা ক্ল্যাফট বা ফাটল। এই ফাটলের মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি mRNA অবস্থান করে এবং এর নিচেই একটি tRNA রয়েছে। তো এখন
এইখানে যে যে ইয়েটা রয়েছে দেখা যাচ্ছে যে এই 60S রাইবোজোমের মাঝে কিন্তু একটি নতুন প্রোটিন রয়েছে, অর্থাৎ প্রোটিন রাইবোজোমের কিন্তু অন্যতম প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা বা প্রোটিন তৈরি করা, প্রোটিনকে বিশ্লেষণ করা। তো আমরা দেখতে পাচ্ছি যে এই 60S এর মাঝে কিন্তু একটি নতুন প্রোটিন তৈরি হচ্ছে। তো এখন যদি আমরা চলে যাই যে রাইবোজোম সাধারণত রাইবোজোমের রাসায়নিক গঠন, এই রাসায়নিক গঠনের মধ্যে আমরা রাইবোজোমের এখন রাসায়নিক গঠনকে যদি বর্ণনা করতে চাই সেক্ষেত্রে খুব সিম্পলি এটিকে বর্ণনা করতে পারবো যে এই রাইবোজোম যে আমরা যদি বলি যে রাইবোজোমের যদি রাসায়নিক গঠনের মধ্যে দেখা যাচ্ছে যে সাধারণত এই 70S এর মধ্যে রাসায়নিকভাবে 3 ধরনের আরএনএ থাকে। একটি রয়েছে, আমরা এখানে একটু ভালো মতো খেয়াল করব যে একটি রয়েছে 23S এবং অপরটি রয়েছে 60S এবং আরেকটি রয়েছে 5S। প্রত্যেকেই কিন্তু আমরা যদি বলি এখানের প্রত্যেকটাই হচ্ছে আরএনএ, অর্থাৎ 23S আরএনএ রয়েছে, 16S আরএনএ রয়েছে এবং 5S আরএনএ রয়েছে। এটি 70Sকে ভাঙলে কিন্তু আমরা রাসায়নিকভাবে এই 3টা আরএনএ এখানে পাবো। এবং অপর দিকে আমরা যদি রাসায়নিকভাবে এই 80S রাইবোজোমকে ভাঙি সেক্ষেত্রে কিন্তু এর মধ্যে আমরা আবার 4 ধরনের আরএনএ পাবো। এর মধ্যে রয়েছে, যদি আমি বিষয়টি একটু বলি, 28S এবং 18S, 5.8S রাইবোজোম এবং 5S রাইবোজোম। তো আমরা 80Sকে ভাঙলে কিন্তু এই 4 ধরনের রাইবোজোম পাবো রাসায়নিকভাবে। তো এটি কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা যদি চলে আসি যে আসলে এই রাইবোজোমের কাজ কি, আসলে এই প্রত্যেকটা কোষীয় অঙ্গাণুরে কিন্তু কাজ রয়েছে, অর্থাৎ যেহেতু এরা জীবদেহে সাধারণত অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু এর কাজ থাকে। তো আমরা এই কাজ যদি বলি, রাইবোজোমের অন্যতম প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। এই প্রোটিনকে সাধারণত সিনথেসিস করা হচ্ছে রাইবোজোমের অন্যতম প্রধান কাজ। প্রোটিন সংশ্লেষণ করা এবং প্রোটিন সংশ্লেষণের জন্য যে সকল এনজাইম দরকার সেই সকল এনজাইমও সাধারণত এই রাইবোজোমের মাধ্যমেই সাধারণত তৈরি হয়ে থাকে। এছাড়াও দেখা যাচ্ছে যে এটি প্রোটিন সংশ্লেষণের জন্য যাবতীয় যে সকল এনজাইম দরকার সেক্ষেত্রে কিন্তু সেই ধরনের এনজাইমও কিন্তু সরবরাহ এই রাইবোজোমই করে। এছাড়াও আমরা যদি বলি এই 70S এর মধ্যে কিন্তু কিছু প্রোটিনও থাকে। রাসায়নিকভাবে 70S এর মধ্যে দেখা যাচ্ছে যে 52 এই 52টি কী রয়েছে, প্রোটিন রয়েছে। আর 80S এর মধ্যে দেখা যাচ্ছে প্রায় 80টি প্রোটিন রয়েছে, অর্থাৎ এই 4 ধরনের আরএনএ সহ এছাড়াও রয়েছে কি 80টি প্রোটিন। এছাড়াও যদি আমরা 70S এর মধ্যে দেখি, 70S এর মধ্যে কিন্তু এই 3 ধরনের আরএনএ ছাড়াও রয়েছে কয়টি, 52টি প্রোটিন। তো আজকে আমরা যে বিষয়টি মূলত এখানে আলোচনা করলাম আশা করি যে এটি ফলপ্রসূ হয়েছে। এখান থেকে কিন্তু আরেকটি কোশ্চেন এসে থাকে যে বিজ্ঞানী আলবার্ট ক্লোড যে সর্বপ্রথম এই রাইবোজোমের যে অস্তিত্ব প্রকাশ করেন বা সে সর্বপ্রথম নামকরণ করেন, এক্ষেত্রে কিন্তু সে এই রাইবোজোম সর্বপ্রথম দেখতে পান যকৃত কোষে। এটি কিন্তু অবশ্যই মার্ক করে রাখতে হবে যে যকৃত কোষে সর্বপ্রথম সে এই রাইবোজোম বিজ্ঞানী আলবার্ট ক্লোড 1954 সালে এই যকৃত কোষে সাধারণত রাইবোজোমের অস্তিত্ব বা প্রমাণ করেন এবং তিনি কিন্তু সেই সময় সেটির নাম দিয়েছিলেন মাইক্রোসোম। এছাড়াও অনেকগুলো রাইবোজোম যখন একত্রিতভাবে যুক্ত হয়ে একটি বৃহৎ রাইবোজোম গঠন করে তখন সেটাকে আমরা কি বলবো, পলিসোম। তো আশা করি আজকে যে বিষয়টুকু আলোচনা করলাম হয়তো খুব সহজেই তোমাদের বোধগম্য হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।